তো নাসিম সাহেব, আমরা অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করব, যেহেতু বাকি আরো কয়েকজন এটা অনেক দিন পরে, তো এরা মানে অনেকে জয়েন করতে পারেন নাই, বা অনেকেই জানছেন, আগে মেসেজ দিয়েছি দেখেন নাই। তো আমরা অনুপাত সমানুপাত নিয়ে একটু কথা বলি। আচ্ছা, অনুপাত কি সেটা তো জানেন? জি স্যার। আচ্ছা, অনুপাত কি সেটা জানেন? অনুপাত একটি ভগ্নাংশ। এবং অনুপাত বিষয়টা কি? অনুপাত বিষয়টা হচ্ছে যে আসলে একটি সংখ্যার তুলনায় বা একটি বিষয় বা তুলনায় বা একটি বস্তুর তুলনায় অপর একটি বস্তু কত গুণ বড় বা ছোট, এইটাকে প্রকাশ করাকেই বলা হয় অনুপাত। তো জি জাস্ট আমরা অনুপাতে যদি আমরা লিখি, তাহলে এরকম আমরা লিখতে পারি 2:3। তো মাঝখানে যে চিহ্নটা, সেই চিহ্নটা হলো আমাদের অনুপাতের চিহ্ন। এই একটু খেয়াল রাখতে হবে, বিশেষ করে আপনি যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের, আপনাকে আমার মতো ভাইবা বোর্ডে কেউ যদি থাকে, বলে ফেলতে পারে যে লেখন তো 5:7। তো তো তখন আপনারা যেটা করবেন, আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে এভাবে লিখেন 5, এভাবে দুইটা গোল্লা দিয়ে 7 লেখেন। এটা ভালো কোনো স্যার থাকলে বা যদি খুঁতখুঁতে কোনো স্যার থাকেন, তাহলে তিনি ধরে ফেলবেন। মূলত এই যে বৃত্তটা, এই বৃত্তটা এটা মানে আমাদের বাংলায় অনেকটা কোলনের যে চিহ্নটা আছে, সেই কোলনের চিহ্নের মতো হবে। এখন জি অনুপাতের এই মানেটা হচ্ছে যে এই যে পূর্ব পাশে যেটা থাকে, এটার তো নাম জানেন, এটার নামটা একটু বলেন তো। স্যার, ভুলে গেছি স্যার। উত্তর পূর্ব রাশি। এটা পূর্ব রাশি স্যার। আর উত্তর এইটার নাম কি? এটার নাম হচ্ছে উত্তর রাশি বা পররাশি, যেটা বলি। পূর্ব রাশি, পররাশি, উত্তর রাশি, উত্তর রাশি বলি আমরা। তো আমরা পরের পার্টটাতে চলে আসি, সরাসরি ম্যাথের দিকে ঢুকে যাই। ম্যাথ করাতে করাতে যেটা আসবে আমরা ওটা করাবো, ওটা বলে দেব। যেমন আমার এইখানে বলছে দুইটি সংখ্যার অনুপাত 5:8। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত হবে? তো সিম্পলি আমাদের অনুপাত দেওয়া আছে 5, এখানে অনুপাত দেওয়া আছে 5:8 দেওয়া আছে। তাহলে আমাদের ছোট সংখ্যাটি বলছে 65। তাহলে যেহেতু ছোট সংখ্যাটাকে আমরা এইখানে লিখব 65, তাহলে আমাদের বড় সংখ্যাটি কত হবে? তো এটাকে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করায়, কেউ কেউ। তো আমার কাছে মানে অঙ্কের একটা ন্যাচারাল ওয়ে বলি আমি, ন্যাচারাল ওয়েটাকে আমি সাধারণত ব্রেক করতে চাই না। আমি সবগুলো ম্যাথ এভাবেই করাই, বা সবাইকে আমি এভাবেই করানোর চেষ্টা করি। দেখেন 5 থেকে 65, যেহেতু 5 থেকে 65 আসছে, তাহলে এইখানে আমার লাগতেছে 13। 5, 13, 65। তাহলে এইখানে যে সংখ্যাটা আসবে, সেই সংখ্যাটার সাথেও আমরা 13 গুণ করব। কারণ এর মানেটা হচ্ছে কি? এর মানেটা হচ্ছে যে অনুপাতের মানে এটাকে আমরা সমানুপাত বলতে পারি। অর্থাৎ অনুপাতের সাথে যখন আমরা একই রাশি গুণ করব বা একই রাশি দ্বারা ভাগ করব শূন্য ছাড়া, তখন যে অনুপাতগুলো পাবো, সেই অনুপাতগুলোকে আমরা সমানুপাত বলবো। যেমন আমি যদি এইখানে 2:3 লিখি, তাহলে এর সমানুপাত কত হবে? এর সমানুপাত, এটাকে আমি যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমি পাবো কত? 2 দ্বারা গুণ করলে আমি পাবো 4:6 সমানুপাত। 0 দ্বারা করা যাবে না, 0 দ্বারা করলে উভয় পক্ষে 0 হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এগুলো আপনার জানা আছে, এগুলো নিয়ে অত কথা বলবো না। আর যেটা হচ্ছে যে আরেকটা জিনিস শুরুতেই আমি, যেহেতু আপনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শুরু থেকেই আমি ওইটাকে একটু অমিট করে গেছি, যাক তারপরে আমি বলি, একটা অনুপাতকে আমরা একটা ভগ্নাংশ বলছি। তাহলে এই যে অনুপাতটা আমরা লিখলাম, সেই অনুপাতটাকে আমরা ভগ্নাংশ কিভাবে লিখব? সিম্পলি যেটা পূর্ব রাশি আছে সেটা যাবে লবে, আর পররাশি যেটা আছে বা উত্তর রাশি যেটা আছে সেটা যাবে হরে। সেম। এখন এই অবস্থায় আমরা যদি একই রাশি দ্বারা যদি এটাকে উপরে নিচে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে আমাদের জন্য সমানুপাত। তো এটা মূলত একটা সমানুপাতের অঙ্ক, যে আমরা যে জায়গাটাতে আছি 5-এর সাথে 13, অর্থাৎ 5 থেকে 65 যেতে আমাদের 13 লাগছে, সুতরাং এই 13 দ্বারা 8কে গুণ করলে আমরা এইখানে পেয়ে যাব 104। এগুলো সিম্পল সিম্পল ম্যাথ, আপনার মনে হয় বুঝতে সমস্যা হবে না। তবে একটা জায়গায় আপনার সমস্যা হতে পারে, সেই সমস্যাটা হবে আপনারা তো অনেক বড় বড় ম্যাথ করে আসছেন, এই ছোট ছোট ম্যাথগুলোকে অনেক সময় একটু ওমিট করে রাখেন, বা চিন্তা করেন এগুলো তো পারবেন যে সেটা কোনো সমস্যা নাই, কিন্তু পরীক্ষার হলে বসে
করাটা মানে টাইমটাকে ইয়ে করে করাটা এইটা নিয়ে একটু সমস্যা হতে পারে, এছাড়া আর কিছুই নেই। পরের যে ম্যাথটা আছে এইটাই সিম্পল আগের ম্যাথটা, যদি আগের ম্যাথটার মতো ম্যাথটির মতো যদি আমরা করি তাহলে আমাদের এইখানে আছে কত 6:11। তাহলে উত্তর রাশি মানে হচ্ছে পরের রাশিটা, এটা বলছে কত 99। তাহলে আমাকে বলছে পূর্ব রাশি কত হবে, তো পূর্ব রাশি মানে আগেরটা, তো সেম 11 থেকে 99 যেতে আমার এখানে 9 লাগছে, সুতরাং এর সাথে যদি আমরা 9 গুণ করে দেই তাহলে এখানে পাবো আমরা 54 পাবো। একদম সিম্পল, এই কাগজ কলম লাগে না এগুলো করতে। আচ্ছা, পরের ম্যাথটি হচ্ছে দুইটি রাশির অনুপাত 8:15, পূর্ব রাশি 40 হলে উত্তর রাশি কত, সেম। আপনার 5 নম্বরে যে ম্যাথটি আছে, 5 নম্বরের ম্যাথটি এটাও সেম ম্যাথ, শুধু একটু ভিন্ন, যে এইখানে বলছে 4:5 ইকুয়াল 12:x হলে কত, 12:x হলে x এর মান কত। তো এটাকে ট্র্যাডিশনালি যখন আমরা করতে যাই তখন এটাকে এরকমভাবে করি, 5 সমান 12/x। এরপর এখান থেকে এটাকে সমাধান করে x সমান 12 ইন্টু 4 ভাগ নিচে কত লিখবো আমরা, 5। নিচে লিখবো আমরা 5। একটু উল্টে গেল, কোথায় যেন আমি ভুল করছি। হ্যাঁ 4/5 হবে স্যার, প্রথম স্যার ভগ্নাংশটা স্যার ভুল হয়েছে, 4/5 না, ভগ্নাংশটা হ্যাঁ এই যে কোথায় দেখছেন, এই যে এটা ম্যাথ আমি ধরেই বুঝতে পারছি যে ম্যাথ তার ন্যাচারাল ওয়েতে যাচ্ছে না। এই যে ন্যাচারাল ওয়ের কথা বলছি না, ম্যাথ তার ন্যাচারাল ওয়েতে যাচ্ছে না, আমি কোথাও ভুল করে ফেলছি। তাহলে সিম্পলি ওই তো এখন এইখান থেকে এক্স ওইটাকে আড়াআড়ি গুণ করে আমরা লিখবো 12 ইন্টু 5, নিচে লিখবো কত 4, কাটাকাটি করে লিখবো কত আমরা 15। কিন্তু আপনি যদি অঙ্কের ইয়েটাকে যদি ব্যবহার করেন, মানে ম্যাথের যে সৌন্দর্যের কথা বলি বা ম্যাথের যে দুর্বার আকর্ষণের কথা যদি বলি, যদি সেটা ব্যবহার করেন আপনি সিম্পল একদম দেখে দেখে করে ফেলতে পারবেন। দেখেন 4 হয়ে গেছে 12, তাহলে 5 হবে কত, তো 4 যেহেতু 12 হয়েছে 3 দ্বারা গুণ করে 12 হয়েছে, তাহলে 5-এর সাথে সেম আমি কি করব, ওই 3 গুণ করব। তাহলে দেখেন উপর থেকে আমরা যতগুলো ম্যাথ করতে করতে এসেছি প্রত্যেকটাতেই কিন্তু আমরা এখন পর্যন্ত এই একই নিয়ম রেখেছি, এটাকে পরিবর্তন করিনি। জি স্যার। আর 7 নম্বর যে ম্যাথটা, আমি জানি না এই ম্যাথটা আপনার মনে আছে কিনা, এই ম্যাথটা কি আপনার মনে আছে? জি না স্যার, এটা আপনার মনে নেই, ছোট ম্যাথ। বলছে যে 26 কাপ শরবতে চিনির পরিমাণ কত। তাহলে আমার এখানে চিনি অনুপাত পানি, এটা হচ্ছে কত 2:11। তাহলে বলছে আমার 26 কাপ শরবতে দাও। এখন এইখানে যখন করব, এটার বেসিক নিয়মটা হচ্ছে আমরা অনুপাতের যোগফলটা, অর্থাৎ অনুপাতে যে রাশিগুলো দেওয়া আছে এই রাশির যোগ করব। তাহলে 2 + 11 সমান কত 13। আর আমাদের মোট যেটা থাকবে, আমাদের এখন মোট আছে কত 26 গুণ বা 26-এর আমরা যেটা বলি 13। আর উপরে আমাদের চিনির জন্য অনুপাতটা আছে কত, চিনির জন্য অনুপাতটা আছে 2, যেইটা থাকবে আমরা ওইটা লিখব। তাহলে এখন এইটা 13 দ্বারা 26কে যদি কাটেন 2 দুগুণে কত পাবো আমরা, 2 দুগুণে পাবো আমরা 4। বুঝতে পারছেন? তো অনুরূপভাবে যদি বলতো আমাদেরকে পানির পরিমাণটা যদি বের করতে বলতো, সেম ওই একই জিনিস থাকতো। এইখানে পানি যদি বলতো, পানি বললে আমি লিখতাম 11। তাহলে 11 দুগুণে কত আসতো, তাহলে এটা হচ্ছে আমাদের চিনি, এটা হচ্ছে আমাদের চিনি। আর এখানে 26 কাপটা কিভাবে রিলেট করলাম আমি আসলে বুঝতে পারি না। জি জি, এখানে 1 কাপে আছে তো চিনি, 1 কাপ শরবতে চিনি আর পানির অনুপাত 2:11। হ্যাঁ, তাহলে টোটাল চিনি এবং পানি 13। এখানে মানে অনুপাতের যোগফলটা, এটা হচ্ছে অনুপাতের রেশিওর যোগফল, এই যে সামেশন অফ দ্য রেশিওর যোগফল। হ্যাঁ, 1 কাপে চিনির পরিমাণ কত স্যার? তাহলে 1 কাপে চিনি 2 না?
মানে আপনি ধরেন এটাকে মানে প্রশ্নটা আপনি কোন প্রশ্নটাই মানে মানে ঠিক কি বুঝতে চাচ্ছেন আমাকে যদি একটু পরিষ্কার করে বলতেন তাহলে আমি বলতে এক পারতাম। কাপে চিনির পরিমাণ কত যদি সেটা বলতেন। আর এক কাপে চিনির পরিমাণ ধরেন কাপটা ধরেন যদি 13 লিটারের যদি হয় বা এটা যেহেতু 26 কাপ বলে দিয়েছে মানে ভলিউম হিসেবে যদি হয় ধরেন 13 মিলির যদি কাপ হয় বা 1300 মিলির কাপ হয় বা যাই হোক ধরেন আমরা 13 মিলি ধরলাম, 13 মিলি যদি হয় তাহলে সেখানে চিনি থাকবে 2 মিলি, পানি থাকবে 11 মিলি। বুঝতে আচ্ছা, পারছেন? এখানে কাপ বলতেছে তো এই জন্য কাপ শব্দটার সাথে এখানে আসলে আমি সম্পর্ক করতে পারতেছি হ্যাঁ এই না। তো ওই যে সম্পর্ক করতে পারবেন না। কাপ হ্যাঁ শব্দটা তাহলে এক কাপে স্যার কত স্যার? এক কাপে কি 13 মিলি নাকি কত সেটা তো এখন এখন এক কাপ আপনি যে কাপটা যে ধরবেন না সেই কাপটা এই অনুপাতে যাবে। অর্থাৎ এইখানে যদি আপনি ধরেন 26 মিলি যদি ধরতেন কাপের পরিমাণ, তো কাপ যদি 26 মিলি ধরতেন তাহলে ওই সেম পানি আসতো 4 মিলি আর চিনি আসতো চিনি আসতো 4 মিলি, পানি আসতো 22 মিলি। আপনি যাই ধরেন এই যে অনুপাতটা আছে না যেহেতু এটা ভলিউমটা বলে দেওয়া নেই তাহলে এই কাপের যে আয়তনটা হবে ওই কাপের আয়তনটা এই 2 এবং 11 এই যে 13-র যোগফল 13 পেয়েছি না এই 13-র গুণিতক আকারে যাবে। আপনি তাহলে যত 13 মিলির একটা কাপকে আমরা এক কাপ ধরতেছি আর কি, হ্যাঁ তাই তো? হ্যাঁ 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 রাইট রাইট। এখন এইটাকে আপনি যদি ঐকিক নিয়মে যদি করেন, আচ্ছা আমার এখানে একটু আমি নিচে একটু ঐকিক নিয়মে যদি করি তাহলে দেখেন আমার টোটাল 13 মিলিতে বা 13তে চিনি আছে কতটুকু 2, অতএব জি স্যার। একে চিনি থাকবে কত 2/13, অতএব আমার টোটাল আছে কত 26, 26-এ চিনি থাকবে কত 26-এ চিনি আসবে 2 × 26/13। এই যে দেখেন এই দুইটা লাইন অর্থাৎ এই যে লাইনটা এবং এই লাইনটা সেম লাইন, সেম একই একই লাইন। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা তাহলে এটা দ্বারা মানে এইটাও ইসের মানে অনুপাতের একটা মৌলিক নিয়ম যদি ঠিকভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন সামনের ম্যাথগুলো করে ফেলতে পারবেন। যেমন এইখানে একটা ম্যাথ আছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 তাদের যোগফল 720 বৃহত্তম সংখ্যাটি কত? তো দুইটি সংখ্যার অনুপাত 3:4 তাদের যোগফল 420 বৃহত্তম সংখ্যাটি কত? এখন দেখেন অনুপাত মানে কি 3:4 যখন আমরা লিখতেছি অনুপাত মানে কি? অনুপাত মানে হচ্ছে যে এইখানে যা ছিল দুইটা সংখ্যা শুরুতে যা ছিল সেইটাকে কোনো একটা সংখ্যা দ্বারা কাটাকাটি করে এদের দুজনের কমন গুণনীয় কোনো সংখ্যা দ্বারা কাটাকাটি করে তো আমরা 3:4 বানিয়েছি তাই না? জি স্যার। এখন সেটা কোনটা কাটছে আমরা জানি না, ধরে নিলাম সেইটা এক্স, এক্স কাটছে, জি। তাহলে মূল সংখ্যাটা হবে কত? প্রথম সংখ্যা হবে 3x প্রথম সংখ্যা হবে 3x আর দ্বিতীয় সংখ্যা হবে কত? 4x হ্যাঁ রাইট। তো এখন এদের আপনি যোগফল বের করেন, সমষ্টি বের করেন, 7x সমষ্টি সমান 7x। আচ্ছা আপনি এইখানে সমষ্টি পেলেন 7x, আপনি x এর মান জানেন না কিন্তু মোট সমষ্টি কত বলে দেওয়া আছে? 420 বলে দেওয়া আছে। তো তার মানে এখান থেকে x সমান পাবেন কত? আপনি কাটাকাটি করলে x সমান পাবেন আপনি 60। তাহলে বৃহত্তম সংখ্যাটি বলছে তাহলে 4x বৃহত্তম সংখ্যা। তো 4x যেহেতু বৃহত্তম সংখ্যা আপনি এখন মান বসিয়ে দেন 4 × 60 দ্যাট মিন্স 240। ঠিক আছে, এটা যদি আপনার প্র্যাকটিস থাকে তাহলে এটা করতে হয় না, এটা মুখে মুখে করে ফেলা যায়। বুঝতে কি সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা বুঝতে যদি সমস্যা না থাকে তাহলে পরের ম্যাথটাতে আসি। দুটি রাশির বিয়োগফল তাদের যোগফলের 3/1 অংশ, সংখ্যা দুইটির অনুপাত কত? একটু মনে হয় যে আপনার কাছে কি মনে হচ্ছে, একটু কঠিন মনে হচ্ছে না? আগেরগুলো থেকে একটু কঠিন মনে হচ্ছে। আসলে কঠিন কিছুই না, ওই আমরা একটা পড়ানোর সময় একটা ডায়ালগ ব্যবহার করি বা বন্ধু বান্ধবদের একটা ডায়ালগ ব্যবহার করি, শয়তান সে আগেরটাই শুধু কালার চেঞ্জ, মানে অঙ্ক সে আগেরটাই একটু কালার চেঞ্জ করে আসছে। দুইটি রাশির বিয়োগফল তাদের যোগফলের 3/1 অংশ, সংখ্যা দুইটির অনুপাত কত? তো সেম সংখ্যা দুইটি আমরা জানি না, ধরি প্রথম সংখ্যা ধরলাম আমরা এক্স, দ্বিতীয় সংখ্যা ধরলাম আমরা ওয়াই। তো তাদের যোগফল বিয়োগফল যা যা বলছে আমরা সেটা বের করি। যোগফল কত হবে?
এক্স প্লাস ওয়াই। যোগফল সমান এক্স প্লাস ওয়াই, বিয়োগফলটা কত হবে? এক্স মাইনাস ওয়াই। বিয়োগফল সমান এক্স মাইনাস ওয়াই। এখন এখানে কি বলে দিয়েছে? সংখ্যা দুইটির রাশির বিয়োগফল তাদের যোগফলের 3 অংশ। তো তার মানে আমরা কি লিখতে পারি? এক্স মাইনাস, সরি, বিয়োগফল বলছে যোগফলের হ্যাঁ, 3 অংশ। তাহলে বিয়োগফলটা লিখেন এক্স মাইনাস ওয়াই, বিয়োগফলটা লিখলাম। এটা যোগফলের কত? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। কত? এটা 3 ইনটু এক্স প্লাস ওয়াই। এক্স না, প্লাস ওয়াই 3/1 মানে 3/1 হ্যাঁ, মানে এটাকে আমরা 3 দ্বারা ভাগ করব, ভাগ করে তার 1 ভাগ নেব, একটাকে আমরা লিখলাম না। এইটুকু কি বুঝতে পারছেন? জি স্যার পারছি। আচ্ছা, এই লাইনটুকু যদি বুঝে থাকেন তাহলে এইখানে আমাদের একটু ছোট্ট একটু কাজ আছে। সেই কাজটুকু হচ্ছে যে আমাদের এখন এটাকে একটু সমাধান করতে হবে। তাহলে আর হ্যাঁ, স্যার x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই এর দুইটার বিয়োগফল 1/3 না? না, বিয়োগফল বলছে যোগফলের 1/3, বিয়োগফল তাদের যোগফলের 1/3 অংশ। আচ্ছা, আচ্ছা, যদি এখন আমাদের বাকি যে কাজটুকু আছে সেই কাজটুকু হলো আমাদের তেমন কোনো কাজ না। এটা হলো এটা আর আর গুণ করা। আমরা আর আর গুণ করব 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই বা 3x মাইনাস 3y সমান এক্স প্লাস ওয়াই। এইটাকে যদি আমরা এখন করি তাহলে এই পাশ থেকে বিয়োগ করলে বা 2x সমান 4y বা x বাই y সমান আমরা লিখতে পারি 4/2 বা এখান থেকে আমরা লিখতে পারি x বাই y সমান 2/1। তো ঠিক আছে, আমার এইখানে জায়গা শেষ। আমি একটু এই পাশে এনে লিখি বা উপরেরটুকু মুছে আমি একটু যদি লিখি, উপরেরটুকু মুছে আমি যদি একটু লিখি তাহলে আমি আলটিমেটলি কি পেলাম? এক্স বাই ওয়াই সমান 2/1। এ পর্যন্ত তো বুঝতে সমস্যা নেই। মাসুম সাহেব, আচ্ছা, তাহলে এইবার এটাকে আমরা ওই যে শুরুতে যেটা শিখছিলাম, আমরা ভগ্নাংশকে অনুপাত আকারে লিখতে পারবো বা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারবো। এবার ভগ্নাংশটাকে আমরা অনুপাত আকারে লিখব। অনুপাত আকারে লিখলে উপরের যে লব আছে সেটা যাবে প্রথমে, হর যাবে শেষে। তাহলে আমরা এখানে লিখব 2:1। দ্যাট মিন্স এটা হলো আমাদের রেজাল্ট। মনে হয় না বুঝতে সমস্যা আছে? সমস্যা নেই স্যার। আচ্ছা, ওকে, আপনি সমস্যা থাকলে বলবেন। আচ্ছা, 12 নম্বরের একটা ম্যাথ খুব মানে কমন একটা ম্যাথ দিয়ে দেয়, যে আমরা বলি না পুটুর পুটুর করে কথা বলে, তো এরকম একটা পুটুর পুটুর ম্যাথ দিয়ে দেয়। দিয়ে দিলে আমরা যাদের প্র্যাকটিস থাকে না অনেকেই ধরা খেয়ে যাই। সেটা হচ্ছে যে একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? তো আমরা এটাকে এক্স ধরে করতে পারি, ক ধরে করতে পারি। তো যেহেতু পার্সেন্ট দেওয়া আছে আমরা 100 ধরে করাটাকে প্রিফার করি। তাহলে আপনার ক্রয় মূল্য আপনার ক্রয় মূল্য অনুপাত বিক্রয়, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। ধরেন ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে আপনার বিক্রয় মূল্য হবে কত? 125 টাকা। এবার কাটেন, 25 দিয়ে কাটতে পারেন। 25 দিয়ে কাটলে এটা হবে কত? 25 দিয়ে কাটলে এটা হবে 4, এটা হবে 5। একদম ভেরি সিম্পল ম্যাথ। আরেকটা ম্যাথে, পরের ম্যাথটাতে আসেন, বলছে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত 7:3।
পিতার বর্তমান বয়স 42 বছর হলে পুত্রের বর্তমান বয়স কত? এটা এই যে আমরা শুরুতে যে ম্যাথগুলো করে আসছিলাম ওই ম্যাথ, ওইটা দিয়ে আমরা এটাকে সলভ করে ফেলতে পারি। পিতা 6 জন হচ্ছে 6 7 42 আর 3 6 18, গুড, এই তো হয়ে গেছে। কারণ ম্যাথের ন্যাচারালিটিটা তো টের পাচ্ছেন। জি স্যার। আচ্ছা, পরের ম্যাথটাতে আসছেন, বলছে দুইটি সংখ্যার যোগফল 8 এবং সংখ্যা দুইটির অনুপাত 3:1 হলে সংখ্যা দুইটির গুণফল কত? ঠিক আছে, তো আপনি সংখ্যা দুইটা বের করেন, মুখে বের করে ফেলেন। অনুপাত 3:1, তো তাহলে 8কে আপনি 4 ভাগ করে 3 ভাগ নেবেন আর 1 ভাগ নেবেন। তো 8কে অনুপাতের 3:1, তাহলে এর যোগফল কত? 4। তাহলে এইখানে আসবে কত আমার? 6, আর এইখানে আসবে কত আমার? 2। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো বুঝতে পারলে আমার 6 দ্বিগুণে 12। জি স্যার, 6 দ্বিগুণে 12 স্যার। আচ্ছা, পরের ম্যাথটিতে আসেন। এটাই আগের ম্যাথ, একটু এইখানে চলে আসছে। 16 নাম্বার, এটা পারবেন। 40 মিটার দীর্ঘ একটি রাশিকে 3:7:10 অনুপাতে ভাগ করলে দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত হবে? সেম অনুপাতের যোগফল বের করবেন। 3, 7, 10 মানে 20। তো এই 40কে প্রথমে 20 ভাগ করে তারপর 10 ভাগ নেবেন। তাহলে 40কে যদি আপনি 20 ভাগ করেন, 40 ভাগ 20, তারপরে নেবেন কত? আপনি 2 হয়ে যাবে, 2 তারপর 10 গুণ 2। হ্যাঁ, তাহলে আমার হবে কত? আমার হবে 20 মিটার। সরি, এখানে আমি 2 লিখে ফেলছে, মানে 4 লিখে ফেলছে, 20। আমরা পরের ম্যাথটিতে যাই। আচ্ছা, আমরা পরের ম্যাথটিতে যাই। পরের ম্যাথটিতে বলছে কোনো চতুর্ভুজের 4 কোণের অনুপাত 1:2:2:3 হলো বৃহত্তম কোণের পরিমাণ কত? সিম্পল জিনিস, আমরা একটু আগে যেটা করে আসছি সেটা। আমাদের এখানে যে কাজটা করতে হবে, যে চতুর্ভুজের 4 কোণের পরিমাণটা জানতে হবে। চতুর্ভুজের 4 কোণের পরিমাণ কত? এটা কি জানা আছে নাসিম সাহেব? স্যার 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে এখন আপনি ভাগ করে দেন। অনুপাতের যোগফল কত? 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8। ভুল করছি মনে হয়। 2 আর 1 3, 3 আর 2 5 আর 2, হ্যাঁ ঠিক আছে 8। 8-এর আর সবচেয়ে বড়টার কথা বলছো, তাহলে 3। তাহলে এখন এটা দ্বারা এটাকে ভাগ করেন, 45 পাবেন। 45কে গুণ করলে আপনি 135 পাবেন। আর যদি এটা ত্রিভুজের বেলায় যদি বলতো, তাহলে আমরা 180 ধরে পেতাম। পরের ম্যাথটিতে আসেন। 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে A এর 17 ভাগ, B এর 3 ভাগ এবং C এর 4 ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে কতটুকু B আছে? সেম ম্যাথ, একই ম্যাথ। আচ্ছা, 25 নম্বরে যে ম্যাথটা আছে, 37তম BCS-এ আসছে যে আম 3টি এত 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 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে। এখন এইখানে ওই সেম আমরা করব, ওভাবেই করব, কিন্তু ঝামেলাটা হয়ে গেছে কি? ঝামেলাটা হয়ে গেছে আমাদের অনুপাতটা দেওয়া আছে ভগ্নাংশে। অনুপাতটা দেওয়া আছে আমাদের ভগ্নাংশে। তো ভগ্নাংশে যদি দেওয়া থাকে, এখন আমরা এটাকে পূর্ণ সংখ্যায় আগে আমাদের নিতে হবে। তো পূর্ণ সংখ্যায় নিতে হলে কি কাজ করব? তো পূর্ণ সংখ্যায় নিতে হলে আমাদের লসাগু করতে হবে। এই লসাগু দ্বারা সবগুলোকে গুণ করতে হবে। আর যদি লসাগু করতে যদি না পারেন, তাহলে বিকল্প আরেকটা উপায় আছে। বিকল্প উপায়টা হইলো এই যে নিচের যেগুলো আছে সবগুলো গুণ করে উপরে লিখে দেবেন। বুঝতে পারছেন? ওই সেম একই কাজ হবে, একই হবে। এখন 3 3 কাটা যাবে, তাহলে এখানে কত? 45।
তো আমার এইখানে লসাগু করে নিলে এটা একটু ছোট হয়ে যায়। তো আমি যদি লসাগু ধরেন, লসাগু এর লসাগু হচ্ছে 45 হচ্ছে এর লসাগু, তাহলে আপনি 45/3 ইন্টু মানে 45 গুণ করে 45/5 ইস্টু 45/9, তাহলে আমি কত পাবো? আমি পাবো 15 পাবো। আর কত পাবো? এই যে আমরা যেটা বলছিলাম, মানে ওভাবে যদি গুণ করে আমরা যদি লিখি 45 পাবো আর 9 পাবো, আর এটা কি পাবো? আমি 5 পাবো। বুঝাতে পেরেছি? জি স্যার। তো এখন তো পারবেন। জি স্যার। এখন এটা করা যাবে না? আচ্ছা, এইটা এখন পারবেন। তাহলে পরের ম্যাথটিতে আসেন। পরের ম্যাথটিতে বলছে একটি পাত্রে লাল এবং সবুজ বলের অনুপাত 3:1। পাত্রে যদি শুধু 2 ধরনের বল থাকে তবে নিম্নের কোনটি সর্বমোট বলের সংখ্যা হতে পারে না? এই ম্যাথগুলো সাধারণত ব্যাংকে দেয়, ইদানিং মানে ব্যাংকের বাইরেও দেওয়া শুরু করেছে। এটা কোনো ম্যাথ না, কিন্তু 1 মার্কসের তো অনেক সময় 1 মার্কসের জন্য আমাদের টেকা না টেকাটা নির্ভর করে 1 মার্কসের উপরে। তো জাস্ট আমাদের এখানে যে অনুপাতটা দেওয়া আছে 3:1, এই অনুপাতের যোগফলটা আমরা বের করব। অনুপাতের যোগফল আসবে 4। এখন আপনাকে দেখতে হবে যে সংখ্যাগুলো দেওয়া আছে, যেহেতু মার্বেলগুলো আস্ত, বলগুলো আস্ত, তাহলে আমার অনুপাতের যোগফল দ্বারা এই বলের সংখ্যাকে আমার ভাগ করতে পারতে হবে। বুঝতে পারছেন? কারণ আমি বলে দিয়েছিলাম যে যে সংখ্যা, যেটা অনুপাতটা যেটা দেওয়া থাকবে, মোট সংখ্যাটা হতে হবে বা হতে পারবে এই অনুপাতের যে কোনো গুণিতক। তো তার মানে কি? তাহলে ওই সংখ্যাটাকে আমার অনুপাতের যোগফল দ্বারা আমি ভাগ করতে পারবো। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন দেখেন বলের সংখ্যা হতে পারে না বলছে, তাহলে আমি 96কে ভাগ করতে পারি। 96কে ভাগ করতে পারি। হ্যাঁ, তাহলে 96 হতে পারে। হ্যাঁ 96 হতে পারে। 80কে ভাগ করতে পারি, 96 হতে পারে। 72কে ভাগ করতে পারি, মানে হতে পারে, কিন্তু 54কে ভাগ করতে পারবো না। তাহলে বলের সংখ্যা 54 হবে না। 54 বলের সংখ্যা হবে না, হবে না। আশা করি বুঝতে পারছেন। জি স্যার। পরের ম্যাথটিতে আসুন। এটা পারবেন। এটা একটু ওই মানে আমরা শুরুতে যে ডায়লগ দিয়েছিলাম শয়তান, আগেরটাই একটু শুধু কালার পরিবর্তন, মেকআপ টেকআপ করে আসছে। ধানে চাল এবং তুষের অনুপাত 7:3 হলে এতে কি পরিমাণ চাল আছে? তো এখন দেখেন এটা কিন্তু অনুপাতে দেওয়া আছে। এটা কিসে দেওয়া আছে? অনুপাতে দেওয়া আছে। তো দেখেন, তো আমার ধান অনুপাত তুষ সমান কত? 7:3। তো অনুপাতের যোগফল কত? 10। অনুপাতের যোগফল হলো 10। তাহলে দেখেন কি পরিমাণ চাল আছে, চাল। তাহলে আপনার কাছে যদি 10 মোট থাকে, তাহলে তার ভিতরে চাল আছে কত? 10-এর ভিতরে চাল আছে কত? 3। স্যার তো 10-এর ভিতর চাল আছে 7। হ্যাঁ, তাহলে 1-এর ভিতর চাল থাকবে কত আর 100-এর ভিতর চাল থাকবে কত? জি স্যার। বুঝতে পারছেন? জি। সেম ওই একই জিনিস, কাটাকাটি করলে ওই 70ই আসবে। পরের ম্যাথটিতে আসুন। 28 নম্বরে বলছে ক, খ, গ এর বেতনের অনুপাত 7:5:3। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? একটু ভিন্ন ধরনের মনে হতে পারে, কিন্তু যখন আমরা করব তখন দেখবেন যে এটা ভিন্ন না, এটা ওই আগের গুলোর মতোই। জাস্ট আমরা একটু লজিক খাটাবো। তো আমার এইখানে যেটা বলছে, আমার এইখানে আমি ক অনুপাত খ অনুপাত গ সমান কত? আমার 7:5:3। তো আমরা তো জানি না কে কত টাকা পাবে, তাহলে আমি এইটাকে ধরি। তাহলে আমি কয়ের টাকাটাকে ধরি, কয়ের টাকাটাকে ধরি আমি 7x, ক্ষয়ের টাকাটাকে ধরি আমি 5x, আর গয়ের টাকাটাকে ধরি আমি কত? 3x। এখন দেখেন আমাদের প্রশ্নে আরেকটা জিনিস বলে দিয়েছে, খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়।
তো তার মানে কি খ গ এর যে টাকার যে পার্থক্যটা, অর্থাৎ খ x ইকুয়াল টু 200 হ্যাঁ, মানে গ 222 খ গ অপেক্ষা 222 টাকা বেশি পায়। তো খ যদি পায় তাহলে এদের টাকার পার্থক্যটা কত আপনার? 2x ইকুয়াল টু 222 হ্যাঁ, এই তো রাইট। তাহলে খ এর টাকা মাইনাস গ এর টাকা, এটা মিলে কত? 222। তাহলে খ কত টাকা পায়? খ পায় 5x আর গ পায় কত? 3x সমান 222। এটাকে করলে x সমান পাবো আমরা 111 পাবো। তো তাহলে ক এর বেতন কত? তো ক এর বেতন ধরছি কত আমরা? 7x। 777 হ্যাঁ, তাহলে ক ধরছি কত? ক সমান 7x, বা ক সমান কত আসবে? 7 গুণ 111, বা ক সমান কত? 777। ভেরি সিম্পল ম্যাথ। দেখতে অনেক কিছু মনে হয় কিন্তু ভেরি ভেরি সিম্পল। 29 নম্বর অঙ্ক সেম ম্যাথ, সেম। 30 নম্বর সেম ম্যাথ, আপনি পড়ে দেখেন। 8 লিটারের যদি বেশি হয়। 31 নম্বর সেম ম্যাথ। আচ্ছা, এখন 32 নম্বর ম্যাথটা একটু, এটা আমাদের দুবার করতে হবে। দুবার কিভাবে দেখেন, একটু খেয়াল করেন। বলছে 1000 টাকা ক ও খ 1:4 অনুপাতে ভাগ করে নেয়। খ এর অংশ সে এবং তার মা এবং মেয়ের মধ্যে, সে এবং তার মা এবং মেয়ের মধ্যে এই 2:1:1 অনুপাতে ভাগ করে নেয়। তাহলে 1000 টাকাকে প্রথমে আমরা 1:4 অনুপাতে ভাগ করব। 4 অনুপাতে ভাগ করে যেই টাকাটা পাবো সেই টাকাটাকে আবার এই অনুপাতে ভাগ করব। বিষয়টা বুঝতে পারছেন? খ পাবে স্যার সেই টাকাটা হলো। তো আমি এখান থেকে যদি মুখোমুখি করি তাহলে খ পাবে 800 টাকা। খ পাবে কত টাকা? 800 টাকা। এই 800 টাকাকে আপনি এই 2:1:1 অনুপাতে ভাগ করে দেবেন। বুঝতে পেরেছে? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলে পরের ম্যাথটিতে আসুন। পরের ম্যাথটিতে বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450%, সংখ্যা দুইটির অনুপাত কত? তো একটি সংখ্যা অপর একটি সংখ্যার 450%, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে ধরি একটি সংখ্যা যদি ধরি আমরা, একটি সংখ্যা যদি আমরা x ধরি, বা প্রথম সংখ্যা যদি আমরা x ধরি, প্রথম সংখ্যা সমান x, তাহলে দ্বিতীয় সংখ্যা কত আসবে? দ্বিতীয় সংখ্যা আসবে, সরি আমরা x না ধরে আমরা 100 ধরি, তাতে আমাদের হিসাবে মেলাতে একটু সহজ হবে। এইখানে ধরি আমরা 100 যদি ধরি, তাহলে এই সংখ্যাটা আসবে কত? 450। হ্যাঁ, ফাতিহা জান্নাত আমাদের সাথে জয়েন করছেন। ফাতিহা জান্নাত শুনতে পাচ্ছেন? আচ্ছা, রিকোয়েস্ট দিয়ে আবার চলে গেছে। তাহলে সংখ্যা দুইটির অনুপাত কত সেটা আপনাকে বের করতে বলছে। তো এখন দেখেন, তাহলে প্রথম সংখ্যা অনুপাত, তাহলে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা কত? 100, দ্বিতীয় সংখ্যা কত? 450। দ্যাট মিন্স আমরা যদি 50 দ্বারা কাটি তাহলে 450 হবে স্যার, কারণ প্রথম সংখ্যা অপর সংখ্যার 450% বলছে, তাহলে 450টা উপরে হবে। হ্যাঁ, না 400, আমি আপনাকে বিষয়টা বলতেছি, আমি এটা জেনে শুনেই করছি। আচ্ছা, কিন্তু আমার এখানে রেজাল্ট আছে কত? 9:2। তাহলে এই যে কাজটুকু হয়ে গেল, এই কাজটুকুর মধ্যে আমাদের অনুপাতের বড় একটা মানে লুকানো আছে, বড় একটা মিস্ট্রি লুকানো আছে। আচ্ছা, আপনি কি এখন এইটা দেখে কি বলতে পারবেন এই যে 2:9 এটার মধ্যে কোন সংখ্যাটা বড়? স্যার এটা মানে এই পাশের সংখ্যাটা বড় না এই পাশের সংখ্যাটা বড়? মানে কোন পাশের? মানে আচ্ছা, এখানে স্যার দুই সংখ্যাটা বড় স্যার। রাইট, এইখানে না, সব জায়গায়।
অর্থাৎ জি। আমি যখন 3:4 লিখব, যদিও 4টাকে আমরা বড় বলতেছি, কিন্তু 4টা জি। বড় না। কারণ দেখেন এই সংখ্যাটার 3 ভাগ এই সংখ্যাটার 4 ভাগের সমান, তার মানে কি কোন সংখ্যাটা বড়? এই সংখ্যাটা বড়। জি স্যার। বুঝতে পারছেন? ভাগের জি। হিসেবে, ভাগের হিসেবে। তো এখন এই কারণে এই ম্যাথে সবটুকুই ঠিক থাকবে, এই টাইপের ম্যাথগুলোর সবগুলোই ঠিক থাকবে, শুধুমাত্র যখন অপর সংখ্যার যখন 450% বলবে, মানে জি। যেইটার যত পার্সেন্ট বলবে সেইটাকে আগে আমরা শুরুতে লিখব। তাহলে 450টাকে আমরা শুরুতে লিখব, তারপরে লিখব কি অপর। জি। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আর আপনি যেইটা বলছেন সেটা একটু আবার একবার বলেন। স্যার এটাই বলছিলাম যে একটি সংখ্যা বলছে তো, মানে একটি সংখ্যা যেহেতু 450% তাহলে সেটাই প্রথমে থাকবে, সেটাই বলতেছিলাম। হ্যাঁ, রাইট। এখন ওইটা বুঝলেও সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই, জাস্ট করার সময় আপনি শুধু ওইটাকে শুরুতে লিখে দেন। যেমন একটি সংখ্যা অপর একটি সংখ্যার 64%, ঠিক আছে? তাহলে সেম আমরা কি করব? 64%, তার মানে কি প্রথমে 64 লিখবো, তারপরে 100। তারপরে হ্যাঁ, এই 36 নাম্বার ওই সেম একই বলছে। 24কে 7:6 অনুপাতে বৃদ্ধি করতে বলছে। তো বৃদ্ধি যদি করতে বলে, তাহলে এই পাশে আছে আমার 7, এই পাশে আমার 6, তাহলে সংখ্যাটা কেমনে বৃদ্ধি পাবে? উপায় আছে বৃদ্ধি পাওয়ার? বৃদ্ধি পাওয়ার উপায় নেই। কিন্তু আমরা যদি এইটুকু যদি বুঝি, দেখেন এইখানকার 7 ভাগ এইখানকার 6 ভাগের সমান, তার মানে কি আলটিমেটলি এই পাশটা আমার বড়, এই পাশটা আমার ছোট, যদি ভাগের হিসেব করি আমরা, প্রত্যেক ভাগের যদি হিসেব করি আমরা। জি স্যার। তাহলে এটাকে করতে গেলে আমরা ওই জাস্ট আগে যেই কাজটা করছি, যেইটা দেওয়া থাকবে বৃদ্ধি বা হ্রাস করতে বললে যে অনুপাতটা দেওয়া থাকবে, সেই অনুপাতটাকে একটু উল্টে লিখে করব। উল্টে তাহলে 6 কত লিখবো? 6:7 লিখবো। শুরুতে যেটা শিখিয়েছিলাম 6 থেকে 24-এ যেতে আমার লাগবে কত? 4। হ্যাঁ, তাহলে এবার 7-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে ওই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখেন 28। এখন বাড়ছে সংখ্যাটা, শুরুতে ছিল কত? 24, আর এখন হয়েছে কত? 28। পরের দুইটি সংখ্যার অনুপাত 7:4, উভয় সংখ্যার সাথে 3 যোগ করলে অনুপাতটি হবে 5:8। সংখ্যা দুইটি কি কি? সেম ম্যাথ আমরা এতক্ষণ যা শিখে আসছি সেভাবেই করতে পারবো। তো সংখ্যা দুইটির অনুপাত কত দেওয়া আছে? 7:4। তাহলে একটি সংখ্যা ধরবো আমরা, প্রথম সংখ্যা ধরবো আমরা 4x, দ্বিতীয় সংখ্যা ধরবো কত আমরা? 7x। তো 7x ধরে আমাদের কি কি বলছো? উভয় সংখ্যার সাথে 3 যোগ করব, তাহলে 4x + 3 অনুপাত 7x + 3। তাহলে নতুন অনুপাত কত পাবো আমরা? 5:8। 5:8। এখন আমরা করতে পারবো না এটাকে? 4x + 3 / 7x + 3 সমান কত? 5/8। এটা করব, ঠিক আছে? কিন্তু আমার যেটা পরামর্শটা থাকবে যে এইখানে আপনারা এই কাজটা করবেন না, কারণ এটা করতে গেলে সময় লাগবে বেশি। আমরা জাস্ট এইখানে একটা টার্ম ব্যবহার করব, ব্যাক সলিউশন করার চেষ্টা করব আমরা। 4:7 ঠিক আছে, উভয়ের সাথে 3 যোগ করলে। তো এখন দেখেন এই যে সংখ্যাগুলো আছে, কোন সংখ্যাটা এর ভিতরে 4:7 হয়? 12 এবং 20 হয় না। জি। 10, 11 হয় না, 12, 11 হয়। তো যাই হোক, 12, 11 আমরা পেয়ে গেলাম। এবার একটু মনে মনে হিসেব করেন আপনি। 12-র সাথে যদি আপনি 3 যোগ করেন 15, আর 21-এর সাথে 3 যোগ করলে 24। এখন দেখেন তো কাটাকাটি করলে 5:8 হয় কি না? জি স্যার, হয়। এইটাই ব্যাক সলিউশন। অর্থাৎ আমি ওভাবে যেটা দেখিয়েছি ওটা যদি করতে যান অঙ্ক মিলবে, কিন্তু সময় নষ্ট হবে। পরের যেটা আছে এগুলো পারবেন। আর 40 নম্বরে একটা ম্যাথ আছে, খুব চমৎকার একটা ম্যাথ, প্রায় পরীক্ষায় দেয় এটা, ব্যাংকে দেয় বা আদার্স পরীক্ষাগুলোতে দেয়। এটা করতে করতে অনেকেরই মুখস্থ হয়ে গেছে। যে কি বলছে? Q/P সমান কত? 1/4। তাহলে P + Q, P - Q, এটা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে করে। এখান থেকে কেউ করে কি, যেটা এখান থেকে P এর মানটাকে বের করে নেয়, P = 4Q।
এভাবে P equal to 1 তো হবেই স্যার। এটা ধরে করে। তো এখন আপনার মান বসান p প্লাস কিউ। হ্যালো, আচ্ছা। তো এখন দেখেন আপনি এইখানে মান বসিয়ে দেন। পি এর মান তাহলে কত পেয়েছি আমরা? 4q প্লাস কিউ। এইখানে কত? 4q মাইনাস কিউ। তাহলে কত পাবো আমরা উপরে? 5q। নিচে কত পাবো আমরা? 3q। এখন কাটাকাটি করে দেন, ওই কাটাকাটি করে দিলে 5/3 পাবেন। দ্যাট মিনস আমাদের রেশিওটা কত আসবে? 5:3। এই একটা নিয়ম, এটা কি বুঝতে সমস্যা আছে? জি না স্যার। আচ্ছা, যদি এটা বুঝতে সমস্যা না থাকে তাহলে এখানে আরেকটা নিয়ম প্রশ্নটা করতে পারেন, যে আরেকটা নিয়ম। তাহলে আমার এখানে q/p সমান কত দেওয়া আছে? 1/4। তাহলে আমি p/q কত লিখব? p/q লিখব 4/1। এবার আপনি যোজন বিয়োজন করতে পারেন। যোজন বিয়োজন করলে মিলে যাবে। তো যোজন বিয়োজন কিভাবে করবেন মনে আছে খুব সম্ভবত, যে p/p কিউ, সরি প্লাস নিচেরটা মাইনাস। তাহলে 4 প্লাস 1 4 মাইনাস। যোজন বিয়োজন করলে মিলে যাবে। জি। আচ্ছা, তো এরপরে আসছে আমাদের মিস্টার নাসিম। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হলো যে ভাই যে আসবে আসুক, না আসলে না আসুক, আমার ক্লাস চলবে এই টাইমে, আপনি ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? আপনি আপনার ক্লাসটা করে যাবেন, ঠিক আছে? তো তাহলে আজকে তো আরও কয়েকজন তো আছে, একজন অলরেডি মানে নক করেছিলেন, নক করেও তিনি আর মানে চলে গেছেন জয়েন। আচ্ছা, আমরা কি বোর্ড দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, বোর্ড দেখা গেলে আমরা গতদিন তোমরা আপনারা জয়েন করেন নাই, যার কারণে খুব সম্ভবত মাসুদ সাহেব ছিলেন শুধু একা, না রিপন সাহেব ছিলেন শুধু একা? জি স্যার, ছিলাম কিন্তু শুনতে পারিনি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমরা ওইখানে সমস্যা নেই, ওইখানে যেটা করিয়েছি সেটার আমরা প্রিভিয়াস রেকর্ড ক্লাস আছে, আমরা সেই রেকর্ড ক্লাস ওইটা আমরা রেকর্ডটা দিয়ে দেব। আজকে আমরা দুইটা একসাথে করে আমরা দিয়ে দেব। তো তারপরে আমরা প্রাথমিক একটা আলোচনা করে নেই, যেহেতু একদম একটা ক্লাস মানে এক অংশ হয়ে গিয়েছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমার কথা যেহেতু এটা মানে ইনভাইটেবল ছিল, আব্বু অসুস্থ হয়ে পড়ছিলেন, এটার তো আর কিছু করার ছিল না। কিন্তু এরপরেও আমার কথা যেটা, যদি একজনও যদি আসে আমি ক্লাস করাবো, একজনের জন্য হলো আমি ক্লাস করাবো। আমার কাছে এটা আমার যে কথাটা আমার দেওয়া বা যে ওয়াদাটা আমার দেওয়া, সেটা ওভাবেই আমি রাখার চেষ্টা করব। আমি একটু সংক্ষেপে একটা আলোচনা করে আসি, অনুপাতটা আসলে কি। যেহেতু আমরা অনুপাত নিয়ে কথা বলতেছি, অনুপাতের ইংলিশ হলো রেশিও, RATIO। তো এটা হচ্ছে যেমন আমি যদি লিখি 5:4, যদি আমি লিখি 5:4, তো অনুপাত মূলত আর কিছুই না। অনুপাত হচ্ছে একটি রাশির তুলনায় আরেকটি রাশি কত গুণ বড় বা ছোট, এটাকেই বলা হয় অনুপাত। যেমন আমি এখানে 5 লিখলাম, মানে একটা রাশির 5 ভাগ বা 5 গুণ আরেকটা রাশির 4 ভাগ বা 4 গুণের সমান। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেহেদি, হ্যাঁ কোচিং। তুমি ঠিক আমি তো ক্লাসে, তুমি ঠিক 10টায় থাকো। আচ্ছা আচ্ছা, তো আসেন আমরা যে আলোচনায় ছিলাম, তো এটা হলো আমাদের 5:4। তো তার মানে কি? তার মানে হচ্ছে এই যে এইখানকার 5 ভাগ এখানকার 4 ভাগের সমান। আর অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। ভগ্নাংশটা কীরকম? এই যে 5:4 আমরা লিখলাম, এই 5:4কে আমরা লিখতে পারবো 5/4, এই আকারে আমরা লিখতে পারবো, ঠিক আছে? আর অনুপাতের এই যে প্রথমে যে রাশিটা থাকে, এটাকে বলা হয় প্রথম রাশি
আর এটাকে বলা হয় দ্বিতীয় রাশি, এটাকে বলা হয় দ্বিতীয় রাশি। এবং এই প্রথম রাশিটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় পূর্ব পদ বলা হয়, পূর্ব পদ। আর এটাকে বলা হয় পরপদ বলা হয় বা উত্তর রাশি বলা হয়, উত্তর রাশি বলা হয়। এই বোঝা গেছে? এটা হলো অনুপাত সম্পর্কে প্রাথমিক আলোচনা। আর আমাদের জন্য যেটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনুপাতকে আমরা যে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমি ওইখানে লিখেছিলাম 5:4। তো দ্যাট মিন্স এখন এটাকে আমরা যখন ভগ্নাংশে প্রকাশ করব তখন প্রথম যে রাশিটা থাকবে সেটা যাবে ভগ্নাংশে লবে, আর দ্বিতীয়টা যাবে ভগ্নাংশে হরে। একই রকমভাবে একটা অনুপাতকে, একটা ভগ্নাংশকে আমরা আবার অনুপাত আকারে লিখতে পারবো। তো সেটা কীরকমভাবে লিখবো? এটা লিখবে এরকমভাবে 5:4। বোঝা গেছে? মিস্টার সৌরভ, আপনার কি বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই, কারণ বুঝছি। বাকিরা আমার স্টাইলের সাথে পরিচিত, তো ওনাদের সাথে আমার স্টাইলের সাথে ওনারা খাপ খাইয়ে নিয়েছেন আমার না পরিচিত। স্যার, সমস্যা নাই, সমস্যা নাই স্যার। আচ্ছা, এখন আমার এইখানে যে কাজটা করতে বলছে যে ক ইস টু খ, খ ইস টু গ এবং খ ইস টু গ, তাহলে ক খ গ এর অনুপাত কত? এটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। এই যে ম্যাথটা আমরা করতেছি এটাকে বলা হয় ধারাবাহিক অনুপাত। তো ধারাবাহিক অনুপাতে আমার এইখানে আছে ক ইস টু খ সমান কত দেওয়া আছে? ক ইস টু খ সমান দেওয়া আছে 4:7। একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা অনেক সময় ভাইভা বোর্ডে লিখতে বলে। তো ভাইভা বোর্ডে লিখতে বলে, যেমন ভাইভা বোর্ডে বললো যে আপনি লিখেন তো 2:3। তো আপনারা কি করেন, এভাবে সুন্দর দুইটা বিসর্গ দিয়ে লিখে আসেন 2:3 বা 2:7। না, এটা বিসর্গ না, এটা হবে বাংলা ক্লোন চিহ্নের মতো, মাঝখানের এটুকু পুরো ব্লক থাকবে, ফাঁকা থাকবে না। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি? অনেক সময় ভাইভা বোর্ডে এটা ধরে। আবার একটু বলুন। মানে তুমি যখন অনুপাতের চিহ্নটা যখন লিখবা তখন অনুপাতের চিহ্নটা এরকম হবে না, অনুপাতের চিহ্নটা হবে এই রকমের। বোঝা গেছে? এইটা না, অনুপাতের চিহ্ন হলো কোনটা? অনুপাতের চিহ্ন হলো এইটা, মানে বাংলা কোলনের মতো, মাঝখানে ফাঁকা হবে না। আচ্ছা, তো এখন ধারাবাহিক অনুপাত, এরপরে আমাদেরকে কি বলছে? এরপরে বলছে আমাদের খ ইস টু গ সমান কত বলছে? 5:6। হ্যাঁ, আর আমাদেরকে বের করতে কি বলছে? ক খ গ এর মান নির্ণয় করতে বলছে। তার মানে কি আমাদের খ ইস টু গ এই তিনটার মানের কথা বলছে। বোঝা গেছে? তো এখন এইটাকে আমরা করবো কি? এটাকে করা একদম সিম্পল, এবং এই টাইপের ম্যাথ পরীক্ষায় একাধিকবার দিয়েছে, একাধিকবার। কতবার দিয়েছে তার কোনো শেষ নেই। এটা করতে গেলে আমরা শুধু এইটুকু জিনিস খেয়াল রাখবো, দেখো এই দুইটা অনুপাতের ভিতরে একটা কমন আছে, কোনটা বলতে পারবা? খটা কমন আছে, খ কমন আছে। আমাদের শুধু এইটুকু খেয়াল রাখতে হবে যে এইটা কমন আছে সেটা যেন এইভাবে যেন থাকে, অর্থাৎ প্রথম অনুপাতের শেষে থাকবে, দ্বিতীয় অনুপাতের শুরুতে থাকবে। যদি এইভাবে থাকে, না থাকলে আমরা সাজিয়ে নেব, নিয়ে আমরা যে আমাদের দাদা আছে, দাদা বলি, সেই দাদার দটাকে আমরা নিয়ে আসবো, সেই দাদার দটাকে আমরা নিয়ে আসবো, জাস্ট এরকম ভাবে। বোঝা গেছে? তাহলে আমরা পাবো কি? আমরা পাবো ক ইস টু গ সমান কত পাবো আমরা? 4×5=20, গুণ করতে করতে যাব 5×7=35 আর 6×7=42। বোঝা গেছে? এটা হলো ধারাবাহিক অনুপাত। আমরা কি বুঝতে পারছি? কারো কি বুঝতে সমস্যা আছে? মিস্টার সৌরভ, আপনার কি বুঝতে সমস্যা আছে? স্যার এটা তো সমস্যা নাই, কিন্তু সবগুলা কি এই সিস্টেমে হবে? না, সবগুলো তো এই সিস্টেমে হবে না। আমি যেইটা করাচ্ছি মানে এই রিলেটেড, মানে এই রিলেটেড গুলা সবগুলো বলতে এই নিয়মের গুলা বোঝাচ্ছি আমি। সবগুলো এইটাই হবে, এইটা বুঝতে এইটাই হবে। যেমন উপরের ম্যাথটাতে আসি আমরা। উপরের ম্যাথটাতে কি বলছে? উপরের ম্যাথটাতে একটু চালাকি করছে। উপরের ম্যাথটাতে বলছে ক ইস টু খ সমান কত? 3:5, আর খ ইস টু গ সমান বলছে কত? 4:7। হ্যাঁ,
এখন এইখানে আমাকে বলছে কি ক ইস টু গ, তার মানে আমাকে খটা দেয় না, খটার দরকার নেই। তো আমরা এখন এটা কিভাবে করব? আমরা দেখি তো এখানে কমন আছে খ, তাহলে খ কি আছে? প্রথমটা শেষে দ্বিতীয়টা শুরুতে আছে। খ প্রথম অনুপাতের শেষে দ্বিতীয় অনুপাতের শুরুতে আছে। যদি থাকে তাহলে আমরা ডটাকে কাজে লাগাতে পারবো। তাহলে ক ইস টু গ সমান কত আসবে? তাহলে 3 4 12, 4 5 20, 5 7 কত? 35। কিন্তু আমার কাছে তো ক খ গ চাই না, আমার কাছে চাইছি কি? আমার কাছে চাইছি কি ক ইস টু গ। তো আমি বসিয়ে দিই, ক কত? 12 আর গ কত? 35। ক গ মানে ক হচ্ছে 3 4 12 আর গ হচ্ছে 535, 12 35। ঠিক আছে, ওকে। বুঝতে গিয়ে কোনো সমস্যা আছে? মাসুদ এবং রূপল, আপনাদের কি বুঝতে সমস্যা আছে? মানে যদি দেখা যায় যে ক খ এটা হচ্ছে ঠিক আছে, সমস্যা নেই। বুঝতে গিয়ে সমস্যা আছে? খ গ কি চাইবে স্যার? চাই কি খ গ? খ গ চাইতে পারে। এখন আপনাকে যদি খ গ যদি বলে, ধরেন এইখানে ক গ এর বদলে বললো খ গ বের করতে বললো, খ ইস টু গ, তখন আপনি কি করবেন? আপনার কাছে তো মান আছে, খ এর মান হলো 20, গ এর মান হলো 35, তাহলে খ ইস টু গ কত হবে? 20 ইন্টু 35 হবে, মানে 20 ইস টু 35 হবে। আচ্ছা, এখন ঝামেলাটা যেটা হবে সেটা হচ্ছে, ধরেন যদি এরকম দেওয়া থাকলো, ধরেন এই ম্যাটটাতে এরকম দেওয়া আছে ক ইস টু খ সমান দেওয়া আছে কত? 3 ইস টু 5, আর দেওয়া আছে গ ইস টু খ সমান 4, ধরেন 4 ইস টু 7। এখন কি করবে? এখন তো আর ওই যে ক্ষয়ের নিয়ম শিখাইছে, মানে দয়ের নিয়ম যে শিখাইছে, দয়ের নিয়ম তো আর কাজে লাগাইতে পারবেন না এইখানে। এখন কি করবেন? এখন কি করবেন? দয়ের নিয়ম শিখাইছে আপনাদেরকে, কিন্তু এখন কি করবেন? আর এটা আড়াআড়ি হবে। এটা আড়াআড়ি করতে গেলে হবে? আড়াআড়ির যে বেসিক যে নিয়ম, সেই বেসিক নিয়মটা আছে এইখানে। এখানে কমন হচ্ছে খ, কিন্তু খ তো প্রথমটা শেষে আছে, ভালো কথা, কিন্তু দ্বিতীয়টার তো প্রথমে নাই। তাহলে সিম্পলি আমরা এখানে যেইটা করব, ক ইস টু খ সমান 3 ইস টু 5, আর এই খটাকে শুরুতে নিয়ে আসব, খ ইস টু গ। এবার অনুপাতটাকে আমরা একটু, যেহেতু এই অনুপাতটাকে উল্টিয়েছি, এই অনুপাতটাকে আমরা উল্টে দেব। এখন দেখেন এবার কি দ হয়? এবার কি দ করা যায়? এবার দ করা যায়। তাহলে এটুকু একটু মাথায় রাখতে হবে যে আমাদের আড়াআড়ি যদি গুণ করতে হয়, আড়াআড়ি গুণ করতে হলে আমাদের কমন যে রাশিটা আছে সে কমন রাশিটাকে একই দিকে আনতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে আমরা পরের ম্যাথটাতে আসি। পরের ম্যাথটাতে বলছে 46 নম্বরে যে ম্যাথটা আছে, 46 নম্বরের ম্যাথটাতে বলছে যে ক ইস টু খ সমান 4 ইস টু 5, আর খ ইস টু গ সমান 2 ইস টু 3। তাহলে এবার আপনাকে ধারাবাহিক অনুপাত বলে না, বলছে ক 800 হলে গ কত। তো ঠিক আছে, তো আমরা এই ম্যাথটাকে আমরা ওই যে ধারাবাহিক অনুপাতটুকু আগে করে নেব, আমরা ধারাবাহিক অনুপাতটুকু। তাহলে আমরা ক ইস টু খ ইস টু গ সমান কত আসবে বলেন তো? 4 দুগুণে 8, 5 দুগুণে 8, 5 দুগুণে 10, আর 3 15। আচ্ছা, এই পর্যন্ত তো কারো বুঝতে সমস্যা নেই? এই পর্যন্ত কি বুঝতে কি কারো কোনো সমস্যা আছে, প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, যদি না থাকে এবার দেখো তো, এবার ক কত বলে দেওয়া আছে। ক
ক বলে দেওয়া আছে 800, তাহলে আমরা এখানে 800 কার জন্য একটু মাইক্রোফোনটা একটু মাইক্রোফোনটা আচ্ছা। তো এই যে 800, এখন দেখো অনুপাত, ধরো আমরা 2:3, এই অনুপাতকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি, যেমন আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো কত? 4:6, ঠিক আছে। আবার যদি এটাকে আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে 3 দ্বিগুণে কত পাবো? 6:9। তো অনুপাতকে যদি একই সংখ্যা দ্বারা আমরা গুণ করি বা একই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে যা পাবো তা হচ্ছে সমানুপাত। তা কি? সমানুপাত। বুঝে গেছে? আর অনুপাতের আরেকটা ধরন হলো আমরা 6:9, এটাকে আমরা রাখতে পারবো না, কেননা অনুপাতকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। তো তার মানে কি 6:9, তাহলে এটাকে আমি যদি 3 দ্বারা যদি কাটি, তাহলে আসবে কত? 2:3, এই আকারে লিখতে হবে। তো তার মানে কি, যে কোনো অনুপাত যখন আমরা পাবো, তার মানে এই যে এইখানে 8 ছিল, 10 ছিল, 15 ছিল, তো তার মানে কি আমরা এখানে যেরকম 2 দ্বারা কাটছি, সেরকম এইটাকেও সমান কোনো কিছু দ্বারা কাটা হয়েছে, এইটাকেও সমান কোনো কিছু দ্বারা কাটাকাটি করা হয়েছে। এটা অনুপাতের বেলায় একটু গুরুত্বপূর্ণ অনুপাতের ধারণার জন্য। তো এখন দেখো কয়ের টাকাটা বলে দিয়েছে। কয়ের টাকা কত? 800। কয়ের টাকা কত? 800। আচ্ছা দেখো তো, 8 থেকে 800 তুমি যাইতে হইলে কত দ্বারা গুণ করছো? কত দ্বারা? 100 দ্বারা। তো তার মানে কি? তার মানে বাকি যে অনুপাতগুলো আছে সেগুলো 100 দ্বারা গুণ হবে। তাহলে এখানে আসবে কত? এইখানে আসবে 1000, এইখানে আসবে কত? 1500। সিম্পল। বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। স্বরূপ কুমার, আপনি কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সবগুলো 100 দ্বারা তাহলে অঙ্ক কি এখন একটু কি মজা লাগতেছে? আসলে অনেক মজা। আমার আমার বাবার ধনী মানুষ, সেটা ঠিক আছে, কিন্তু এতটা ধনী না। যদি অতটা ধনী যদি হইতেন, তাহলে চাকরি বাকরি বাদ দিয়ে আমি শুধু সারাদিন এই গণিতই করতে চাইতাম, কিন্তু বাস্তবতা সেইটা না। এরপরে আসেন আরেকটা ম্যাথ হচ্ছে মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত কি? আগেরটুকু করালাম আমরা ধারাবাহিক অনুপাত, এবার হচ্ছে মিশ্র অনুপাত। আমাদের 5:18, 7:2, 3:6 এর ধারাবাহিক অনুপাত কত হবে, তাই না? ধারাবাহিক অনুপাত আর কিছুই না। ধারাবাহিক অনুপাত মানে হচ্ছে পূর্ব পদগুলোর গুণফল অনুপাত পরপদগুলোর গুণফল। বোঝা গেছে? তাহলে ধারাবাহিক অনুপাত তাহলে কি? পূর্বপদগুলোর গুণফল অনুপাত পরপদগুলোর গুণফল। তাহলে আমরা পূর্বপদ কত আছে আমাদের? 5 গুণ 7 গুণ 3 অনুপাত 18 গুণ 2 গুণ 6। এইটুকু কি বুঝতে সমস্যা আছে কারো? না স্যার, পূর্বপদ আর পরপদের গুলো গুণ করা হয়েছে। হ্যাঁ, গুণফল মানে বাম পাশের গুলো সবগুলোর গুণফল আর ডান পাশের সবগুলোর গুণফল অনুপাত। তো এখন দেখো যে আমরা এখানে দেখি কাটাকাটি করতে পারি কিনা। একটু হালকা কাটাকাটি করি। আমরা একটু হালকা কাটাকাটি যদি করি, তাহলে 3 দ্বারা আমরা যদি 6কে কাটি, 3 দ্বারা 6কে কাটলে 2, 2 দুগুণে 4। আচ্ছা, আগে এই পাশেরটা করি, তাহলে 35, আর এইখানে আসবে 18 দুগুণে 36, 36 দুগুণে কত? 72। একদম ভেরি সিম্পল, কিন্তু পরীক্ষায় দেয়। আর এই সিম্পল ম্যাথগুলোতেই আমরা আটকে যাই। বিশেষ করে যারা প্রাইমারি এবং এনটিএসসি পরীক্ষা দিতে যাই, আমরা এই সিম্পল ম্যাথগুলোতে আটকে যাই।
আয়েশা ভালো আছেন? আয়েশা হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনি ভালো হ্যাঁ, আছেন? হ্যাঁ, এত দেরি কেন ক্লাসে ভাই? স্যার, আপনি বলছিলেন না কালকে 7:30টার দিকে? আপনি এনটিএসসি না প্রাইমারি? স্যার, ট্রাই তো করতাম দুইটাতেই এখন। তাহলে দুইটাতে যদি ট্রাই করেন তাহলে প্রাইমারি ক্লাসটা হচ্ছে শনি সোম বুধবার 9টায়, আর এনটিএসসি এর ক্লাসটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার 7:30টায়। জি স্যার। আচ্ছা, দুইটা ট্রাই করেন, সমস্যা আর নেই, দ্বিতীয় কিন্তু সিনসিয়ার হতে হবে। আচ্ছা, স্যার, আমাদের কি সুযোগ আছে দুইটাই করা? কার যেন লাউড স্পিকারটা অন করা, একটু অফ করেন। আচ্ছা, এরপরে আসেন। স্যার, স্যার, আমাদের কি 6 দিন ক্লাস করার সুযোগ আছে নাকি? আহ, আসলে এটার বিষয়টা হচ্ছে যে আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে যারা আমাকে খুব কাছ থেকে দেখে, খুব কাছ থেকে, আমি আমাকে কেউ যখন ফোন করে তখন আমি কোর্স ফিটা বলতে আমার খুব মানে লাগে, মানে আমি আজ পর্যন্ত আমি যতজনকে পড়িয়েছি আমার কাছে যারা প্রাইভেট পড়েছে আজ পর্যন্ত কাউকে আমি মানে কখনো আমি মুখ ফুটে বলিনি। আমি একটু ভিন্ন স্টাইলের মানুষ, পড়ালেখাটা আমার কাছে বিশাল বড় কিছু। এইটাকে আমি টাকা দিয়ে যে বললাম না, আমার বাবার যদি সেরকম টাকা পয়সা থাকতো তাহলে আমি মানে হয়তো সব কিছু বাদ দিয়ে শুধু পড়তাম। এখন তোমরা এটা মানে যারা আমার স্টুডেন্ট, আমি মনে করি যে আমি যে সমস্ত গুরুদের কাছ থেকে একটা অক্ষর শিখেছে বা নাও শিখেছে, আমার সামনে তারা দাঁড়িয়েছেন, আমার গুরু হিসেবে তারা দাঁড়িয়েছেন, আমি মনে করি যে তারা চিরদিনের জন্য আমার গুরু। আর আমার শিক্ষার্থীরা যাদেরকে আমি একটা অক্ষর শিখিয়েছে, না শিখাই বলেছে, তারা চিরকালই আমার সাথে তাদের মানে গুরু শিষ্যের যে সম্পর্ক সে সম্পর্ক হয়ে গিয়েছে। তো তোমরা যদি কেউ 6 দিন যদি করতে চাও, আমার মানে যদি প্রবলেমও থাকে তারপরেও আমি না বলতে পারবো না, মানে এটা আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমার অনুরোধ থাকবে ভাই 6 দিন করো, 3 দিন করো, যাই করো, পড়ালেখাটা তোমার কাছে, আমার কাছে না। আমার কথাটা কি, আমার মেসেজটা কি বোঝা গেছে? জি স্যার। আমার মেসেজটা একদম লাউড অ্যান্ড ক্লিয়ার। তোমরা 3 দিন করো, 6 দিন করো, যদি লাগে যে তুমি তো বরিশালে আসো স্যার আপনার কাছে এসে অফলাইনে করবো, তাও করো, কিন্তু পড়ালেখাটা তোমার নিজের কাছে, আগে সেইটুকু করো, ঠিক আছে? আমার করলে আমার কোনো প্রবলেম নেই বা আমার কোনো সমস্যা নেই, সমস্যা হলে সেটা আমি বলে দেব, জানিয়ে দেব। আচ্ছা, আচ্ছা, এবার আসি আমরা সমানুপাত। তো সমানুপাত সম্পর্কে আমরা একটু আগে কথা বলে এসেছি যে অনুপাতকে, যেমন আমরা 2:3 অনুপাতকে যদি একই সংখ্যা দ্বারা যদি গুণ বা ভাগ করি তাহলে আমরা কি পাবো? একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে শূন্য ছাড়া আমরা সমানুপাত পাবো। যেমন এটাকে যদি আমরা 2 দ্বারা যদি করি, 2 দ্বারা করলে আমরা কত পাবো? 4:6। তাহলে এই 2:3 এবং 4:6 এটা হচ্ছে সমানুপাত। তো সমানুপাতে 4টা রাশি থাকে, খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটা হচ্ছে তৃতীয় রাশি, এটা হচ্ছে চতুর্থ রাশি। আর সমানুপাতকে প্রকাশ করার জন্য আমরা এমনি অনুপাতে চিহ্ন দিয়েছি কয়টা? 2টা, মানে 2টা কলম দিয়েছে, কিন্তু সমানুপাতে আমরা এই অনুপাত চিহ্নটাকে দিব 2বার দিব। যদি আমরা 2বার দেই তাহলে এটা আমাদেরকে সমানুপাত বোঝাবে। বোঝা গেছে? আর সমানুপাতের একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। হ্যাঁ, সমানুপাতের ক্যারেক্টারিস্টিক্সটা কি? সমানুপাতের এই যে 2টা রাশি, প্রান্তীয় 2টা রাশি, ভাই একটু মাইক্রোফোনটাকে অফ করে নেন, মাইক্রোফোনটাকে অফ করে নেন, মাইক্রোফোনটাকে অফ করে নেন। তো এই 2টা রাশিকে বলবো আমরা প্রান্তীয় রাশি। মাইক্রোফোনগুলোকে একটু অফ করে নেন। মাইক্রোফোন চালু হচ্ছে কার? এই 2টাকে বলবো আমরা প্রান্তীয় রাশি, আর এই 2টাকে বলবো আমরা মধ্য রাশি। বোঝা গেছে? আর
সমানুপাতের হ্যালো, আচ্ছা এই আয়শা, আপনার মাইক্রোফোনটা মনে একটু চালু আছে ভাই, একটু মাইক্রোফোনটাকে অফ করে নেন। আচ্ছা ওকে, আমি অফ করে দিয়েছি। আচ্ছা আসেন আমরা আমাদের আলোচনায় ফিরে আসি। তো আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে যে আমাদের এই দুইটা রাশি হচ্ছে প্রান্তীয় রাশি, আর মাঝখানে দুইটা রাশি হচ্ছে মধ্য রাশি। এখন সমানুপাতের একটা ধর্ম হচ্ছে সমানুপাতের প্রান্তীয় রাশি দুইটার গুণফল সমান মধ্য রাশির গুণফল। অর্থাৎ আমরা যদি 2 গুণ 6 এবং মাঝের এই দুইটার যদি গুণ করি তাহলে গুণফল দেখেন 2 আর 6 এর গুণফল কত 12, আর 3 আর 4 এর গুণফল কত 12। বুঝতে কি সমস্যা আছে কারো? আরেকবার রিপিট করেন। আচ্ছা, যেটা হচ্ছে যে সমানুপাতের প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল সমান মধ্য রাশিদ্বয়ের গুণফল। লিখেন, খাতায় লিখে রাখেন, সমানুপাতের ধর্ম প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল সমান মধ্য রাশিদ্বয়ের গুণফল। তো তার মানে কি? তার মানে আমরা এই যে আমরা যে সমানুপাতটা লিখলাম এখানে লেখা, আমি আবার একটু মুছে যদি করি, যেমন আমি এখানে যে সমানুপাতটা লিখি যদি একটু A:B অনুপাত মানে সমানুপাত যদি C:D যদি হয়, তাহলে আমরা এই প্রান্তীয় দুইটির গুণফল A:D সমান হবে B:C। তাহলে সমানুপাতের জন্য আমরা কি লিখতে পারবো? AD সমান আমরা লিখতে পারবো BC। এখন আমরা যদি একটা প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে যদি দেখি তাহলে 2:3 সমানুপাত যদি 4:6 যদি হয় তো আমরা লিখতে পারবো কি? তাহলে এখন একটু দেখেন তো এই প্রান্তীয় দুইটার গুণফল আর এই দুইটার গুণফল সমান হয় কিনা। প্রান্তীয় দুইটার গুণফল হলো 6 দুগুণে 12, আর এই দুইটার গুণফল হলো 3 4 12। বুঝাতে পেরেছে? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এবার আসেন সমানুপাতের একটা ম্যাথ আমরা করব। 51 নম্বরে যে ম্যাথটা আছে সমানুপাতের, 51 নম্বরে যে ম্যাথটা আছে, ম্যাথটার দিকে একটু খেয়াল করেন। এটা হচ্ছে সমানুপাতের একটি ম্যাথ। তো সমানুপাতটা আসলে এখানে কি, মূল ম্যাথটা হচ্ছে 3/9 ইকুয়াল ক/12। আসলে এখন এইটাকে যদি আমরা অনুপাত আকারে যদি লিখি তাহলে আসবে 3:9 সমানুপাত ক/12। এই লাইনটা কি বুঝতে পারছেন আপনারা? এই লাইনটা কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি এই লাইনটা বুঝে থাকেন তাহলে এখন আমাদের ওই যে ইচ্ছা করলে আপনারা এখান থেকে করে দিতে পারেন। আপনারা যদি এটাকে যদি করতে চান, এটাকে করতে গেলে যে সমীকরণের যে নিয়ম আছে সেই সমীকরণের নিয়মে করবেন। 9 ক সমান 3:12 বা ক ইজ ইকুয়াল টু 3:12/9 3/3, এখানে আসবে কত 4, বা ক সমান কত, বা ক সমান 4। বুঝতে পারছেন? তো এখন এইখানে এটা যে একটা সমানুপাত, এটা আমরা মানে যদি ম্যাথ প্র্যাকটিস থাকে এটা দেখে আমরা বুঝতে পারবো এটা একটা সমানুপাত। এখন দেখেন এখানে আমরা 4-এর কয়ের বদলে 4-এর মান বসিয়ে আমরা একটু টেস্ট করে আসি। 3 মানে 3 গুণ 12 সমান কত 36, আর 9 গুণ 4 সমান কত 36। তাহলে এটা কি একটা সমানুপাত হয়েছে? সমানুপাত। আচ্ছা, কারো কি বুঝতে সমস্যা আছে, প্রবলেম আছে? কারো কি বুঝতে, সৌরভ কুমার আপনার কি বুঝতে সমস্যা আছে, প্রবলেম আছে? না স্যার, বুঝতেছি। তো
তো বুঝলে আসেন আমরা এখন একটু 53 নম্বর যে ম্যাথটা আছে 53 নম্বর ম্যাথটা আপনারা একটু নিজেরা করুন তো, ম্যাথটা একটু পড়ুন, পড়ে করুন। ফিফটি 3 নাম্বার ম্যাথটা একটু করুন। পারছেন? ম্যাথটি পারছেন? ম্যাথটি কি পারছেন আপনারা? আচ্ছা চতুর্থটা কি হবে? আচ্ছা, তাহলে এখানে আপনার আছে 3 আছে, 9 আছে, 4 আছে। চতুর্থ সমানুপাতি বের করতে বলছে, পারছেন? চতুর্থ সমানুপাতি একটু আগে আমি শিখিয়ে দিয়েছি যে 9:4 আর এখানে এই দুইটার গুণফল সমান হবে। তাহলে 4 নং কত? 36। এটা ভুল লিখে ফেলছে। 4 নং কত? 36। তো 4 নং যদি 36 যদি হয় তাহলে এই 3 আর x গুণ করলে তো 36 হতে হবে। এখানে আছে 3, তাহলে এখানে হবে কত? 12। বুঝতে পারছেন? আচ্ছা, 54 নম্বর ম্যাথটা সেম একই ম্যাথ, 54 নম্বর ম্যাথ। তো আমাদের ক্রমিক সমানুপাতটা নিয়ে একটু আসে, এটা মাঝে মধ্যে পরীক্ষায় দেয়, এটা নিবন্ধন পরীক্ষায় আসছে। ক্রমিক সমানুপাত হলো, যেমন আমরা যে সমানুপাতটা লিখেছি, যেমন 2:3 আর এরপরে লিখেছি সমানুপাত 4:6 লিখেছে, তাই না? কিন্তু দেখেন এইখানে এই যে চারটা অনুপাত, এই চারটা অনুপাতের এই যে চারটা অনুপাত আমরা লিখলাম এইখানে, এই চারটা অনুপাতের মধ্যে যদি মাঝের পদটা একই হয়ে যায় তখন সেটাকে বলা হয় ক্রমিক সমানুপাত। অর্থাৎ যদি এরকম হয় A:B অনুপাত B:C যদি হয় তখন সেটাকে বলা হবে কি? ক্রমিক সমানুপাত। তো ক্রমিক সমানুপাত আমরা এভাবে লিখতে পারি, A/B সমান আমরা লিখতে পারি B/C। দ্যাট মিন্স এখন আপনি যদি আড়াআড়ি গুণ করেন, ক্রস গুণ যদি করেন, তাহলে আপনি লিখতে পারবেন B² সমান AC। এটা হলো ক্রমিক সমানুপাতের ধর্ম। এটাই হলো ক্রমিক সমানুপাতের ধর্ম। আমার কারো মনে হয় বুঝতে সমস্যা নেই, আছে? কারো কি বুঝতে সমস্যা আছে? তাহলে এই যে দেখেন, এইটাই হচ্ছে একটা ক্রমিক সমানুপাতের, এই যে আমরা এখানে যেটা লিখলাম, এই যে এইটা যেটা লিখলাম সেটা হলো একটা ক্রমিক সমানুপাত। কিভাবে? এই দেখেন মাঝের দুইটা পদ একই, তাহলে এটাকে এখন আমরা কিভাবে করব? এটাকে করব x² আর গুণ করলে 36 বা x সমান আমরা করব কত? x সমান আমরা করব 6। x সমান আমরা কত করব? 6। বুঝতে পারছেন? বুঝতে পারলে আমরা এইখানে যেগুলো আছে এগুলো আপনারা পারবেন। তো এখন আজকে 9:54 বাজে, অনেকেই একদম দীর্ঘদিন পরে ক্লাসে যুক্ত হয়েছেন। আরও কিছু ম্যাথ ছিল, আমি চাইলে এগুলো শেষ করে দিতে পারতাম, কিন্তু আজকে আর আপনাদেরকে পড়াবো না, আজকে এই পর্যন্তই। এবার আমি আপনাদের কাছ থেকে একটু আপনাদের মতামতটা একটু শুনবো। এখনো আপলোড দেইনি, এটা পেয়ে যাবেন। আচ্ছা, এবার আসেন খুব কমন একটি ম্যাথ, আর আমার কাছে যেটা আমি আগের দিন যে ম্যাথগুলো করে এসেছি সেই ম্যাথগুলো একটু বাসায় দেখছেন কিনা আমি জানি না, যদি না দেখে থাকেন তাহলে আপনারা ভুল করবেন।
কারণ যদি পেছনের পড়া যদি ঠিকমতো না থাকে তাহলে সামনের পড়া তো পড়াতে পারবো না। তো এখানে একটি ম্যাথ আছে, এখানে বলছে একটি তামা মিশ্রিত সোনার ওজন 16 গ্রাম। ঠিক আছে, ওই গহনায় সোনা এবং তামার অনুপাত 3:1। কি পরিমাণ সোনা মিশালে গহনাটিতে সোনা এবং তামার অনুপাত 4:1 হবে? খুব কমন একটি ম্যাথ। আমরা একটা ম্যাথ একটু ভালো করে বোঝার চেষ্টা করব। একটা ম্যাথ আমরা ম্যাথটা একটু পড়ি, একটু বোঝার চেষ্টা করি। পড়ছি আমরা ম্যাথটা? আচ্ছা, এখন এই ম্যাথটা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করে বা বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে করার চেষ্টা করে। আমি আপনাদেরকে একদম সহজভাবে করিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আসেন, তো এখন দেখেন আপনারা যারা বিভিন্ন বইপত্র পড়েন বা যারা আগে ক্লাস করে মানে আগে যারা করেছেন, এটাকে বিভিন্ন বইতে বিভিন্ন শর্টকাটে করা আছে। আমি শর্টকাটটাকে খুব সযত্নে ওমিট করব। এই কারণে আমি শর্টকাটটাকে সযত্নে ওমিট করব, কারণ শর্টকাটটা আমার এইখানে সামনের যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথের জন্য একটা করে নতুন শর্টকাট। তো এই ঝামেলার মধ্যে আমি যাব না। আমি জাস্ট সিম্পলি যেটা করব, দেখেন আমার টোটাল আছে কত? 16 গ্রাম। একটু বোঝার চেষ্টা করেন, টোটাল আছে কত? 16 গ্রাম। আর প্রথম অনুপাত আছে কত? আমার 3:1। তাহলে এবার একটু খেয়াল করেন, এই যে 16 গ্রাম, এই 16 গ্রামের মধ্যে সোনা এবং তামাটাকে যদি আমরা বের করে ফেলি, সোনাটা এবং তামা যদি আমরা বের করি, তাহলে কিভাবে বের করব আমরা আগের দিন শিখিয়েছিলাম। প্রথমে আমরা অনুপাতের একদম নতুন যিনি আছেন, অনুপাতের যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতের যোগফলটা আমরা বের করব। 3 আর 1 কত? 4। তাহলে সোনা হবে কত? 16 এর 4 ভাগের 3 ভাগ মানে 12, আর তামা থাকবে তাহলে ক ভাগ? বাকি 4 ভাগ। বুঝতে কি সমস্যা আছে আপনাদের? এই যে আমি বের করলাম, এটিকে বুঝতে সমস্যা আছে? আমি যে এটা যে বের করেছি এটাকে বুঝতে সমস্যা আছে আপনাদের? আরেকবার রিপিট করেন স্যার। আচ্ছা, এটা বুঝতে হলে আমাদেরকে আমরা আগের দিন যেটা করেছিলাম, আচ্ছা আমি একটু শুরু থেকেই আসি। আমাদের যদি মোট ভাগ দেওয়া থাকে, আমি নিজে আমারও তো শিখার দরকার আছে। দেখো তো, এটা কে যেন ফোন দিয়েছে, এটা কথা বলো। আচ্ছা আসুন আমরা প্রথম থেকে একটু করার চেষ্টা করি। আমাদের টোটাল আছে কত? 16 গ্রাম। এই 16 গ্রামের ভিতরে তামা আর সোনা এবং তামা, সোনা অনুপাত তামা আছে কত? 3:1। তাহলে এখন আমার এখানে সোনা আছে কত গ্রাম আর তামা আছে কত গ্রাম, এটা আমরা কিভাবে বের করব? এটা বের করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা অনুপাতের যোগফলটা বের করব। 3 + 1 সমান কত আসবে? 4। ঠিক আছে? তো এখন এটা বের করার নিয়ম হচ্ছে, এই যে 16 মানে মোট যেইটা আছে এইটাকে অনুপাতের যোগফল দিয়ে আমরা যদি সোনা বের করতে চাই, তাহলে আমরা সোনার জন্য সংশ্লিষ্ট যে অনুপাতটা আছে, সোনার জন্য আছে কত? 3। তাহলে উপরে লিখবো আমরা 3। বোঝা গেছে? আর যদি আমরা তামা বের কি হবে?
কি স্কুলের দিকে ছাত্র কি বলছেন? কত 4:1। তাহলে আমরা তখন এটাকে যদি কাটি তাহলে 3 4 12, এইখানে সরি 4 4 16, তাহলে এখানে আসবে 4 গ্রাম, 4 4 16, এখানে আসবে 12 গ্রাম। এটা হচ্ছে আমাদের বের করার নিয়ম। এইটুকু কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? স্যার এখন বুঝছি। আচ্ছা, এখন এইটুকু যদি বুঝে থাকেন, কি নাম বলছে, এইটুকু যদি বুঝে থাকেন তাহলে একটু খেয়াল করেন। এইটুকু বুঝে থাকলে আমরা তাহলে এইখানে কি পেলাম, আমরা এইখানে পেলাম আমরা তাহলে দেখেন এইখানে পেলাম আমরা সোনা পেলাম, তাহলে কত গ্রাম আমরা সোনা পেলাম, আমরা 12 গ্রাম সোনা পেলাম আমরা 12 গ্রাম। আর তামা পেলাম আমরা কত গ্রাম, তামা পেলাম আমরা 4 গ্রাম পেলাম। ঠিক আছে, এখন বলছে কি গহনাটিতে কি পরিমাণ সোনা মেশালে গহনাটিতে সোনা এবং তামার অনুপাত 4:1 হবে। তাহলে দেখেন আমি নতুন করে মেশাবো সোনা, তামার পরিমাণ যা আছে তাই থাকবে। বুঝতে পারছেন? এখন ধরেন নতুন মিশ্রণে আমি নতুন মিশ্রণে সোনার পরিমাণটা ধরি আমি x, ধরি নতুন মিশ্রণে সোনার পরিমাণ x। নতুন মিশ্রণে একটু ভালো করে বুঝবেন, শর্টকাটটাকে আমি অ্যাভয়েড করে দিচ্ছি, আমার এতক্ষণে ম্যাথ শেষ হয়ে যেত। সোনার পরিমাণ কত, নতুন মিশ্রণে সোনার পরিমাণ ধরলাম আমরা x, ধরলাম আমরা। খেয়াল করেন তাহলে নতুন মিশ্রণে এই হলো সোনা আর তামা যা আছে সেটাই থাকবে x:4। তাহলে নতুন অনুপাত তার কত হবে, নতুন অনুপাত হবে তার 4:1। নতুন অনুপাত কত, 4:1। এবার এটাকে আমরা করতে পারি x/4/4/1 বা আর যদি গুণ করি আমরা x = 16। তাহলে নতুন মিশ্রণে সোনার পরিমাণ কত, নতুন মিশ্রণে সোনার পরিমাণ হলো 16। এই 16-এর ভিতরে আপনার নিজের কাছে আগেই ছিল আপনার কাছে 12 গ্রাম, তাহলে নতুন করে মিশিয়েছেন কত গ্রাম, নতুন করে মিশিয়েছেন 16 - 12 সমান কত গ্রাম, 4 গ্রাম। আশা করি সবাই বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন আমাকে আরেকবার জিজ্ঞেস করেন। যদি না বুঝতে পারেন আমাকে জিজ্ঞেস করেন। স্যার ক্লাসগুলো রেকর্ড, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে। কালকে আপলোড দিয়ে দেব। আমরা এটা মানে এক চ্যাপ্টার একসাথে আপলোড দেব, তো এই কারণে আমরা একটু অপেক্ষা করতেছি, চ্যাপ্টারটা শেষ হলে একসাথে আপলোড দিয়ে দেব। বুঝতে কি কোনো প্রবলেম আছে? স্যার কিছুক্ষণ আগের গুলা মানে স্ক্রিন দেখা যায় নাই তো তাই একটু বুঝতে হয়েছে, ওই যে লাস্টের অনুপাতটা আমি বুঝি নাই, আবার একবার একটু বলুন, আরেকবার বলুন, আমি বুঝতে স্যার স্ক্রিন দেখা যায় নাই তো, স্ক্রিন দেখা যায় নাই তো তাই এই তো লাস্টের 4:1 একটু বুঝতে হয়েছে। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না? এখন কি দেখতে পাচ্ছেন? জি জি, একটু কিছুক্ষণ আগে একটু দেখা যায় নাই, যে বুঝাচ্ছিলেন তখন একটু দেখা যায় নাই এই লাস্টেরটা। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটাকে আপনারা একটু বড় করে নেন। এই যে দেখছেন আমার এইখানে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন আমার স্ক্রিন কিন্তু একদম ফুল স্ক্রিন হিসেবে আছে। ঠিক আছে, স্ক্রিনটাকে একটু বড় করে নেন। আচ্ছা আসেন এইখানে, হ্যাঁ হ্যাঁ মিউট করা আছে, হ্যাঁ আসেন আমরা একটু আবার বোঝার চেষ্টা করি। আমাদের যে মিশ্রণ ছিল সেই মিশ্রণে আমরা 16 গ্রামের ভিতরে সোনা পেয়েছি 12 গ্রাম আর তামা পেয়েছি 4 গ্রাম।
ঠিক আছে। এখন নতুন মিশ্রণে দেখেন আমাদের বলছে কি পরিমাণ সোনা মেশালে, তার মানে কি তামা যেইটা আছে সেইটাই থাকবে। তাহলে ধরলাম আমরা নতুন মিশ্রণে সোনার পরিমাণ এক্স, তাহলে এই হলো নতুন মিশ্রণের সোনা আর এই হলো নতুন মিশ্রণের তামা, এদের অনুপাত কত 4:1। এখান থেকে করে x/4 মানে আমরা করে আর গুণ করলাম, কারণ আমরা যে কোনো একটা অনুপাতকে একদম নতুন যিনি আছেন তিনি একটু লক্ষ্য করুন, আমরা 1:2 এই যে একটা অনুপাত আছে এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। সেক্ষেত্রে অনুপাতের প্রথম রাশিটা যাবে উপরে বা লবে আর দ্বিতীয় রাশিটা যাবে হরে। বোঝা গেছে? এই তো তার মানে আমরা x/4 লিখলাম আর এখানে লিখলাম আমরা 4/1, এটাকে আর গুণ করে দিলে x সমান আসে কত 16। তাহলে নতুন মিশ্রণে আমাদের সোনার পরিমাণ কত? নতুন মিশ্রণে আমাদের সোনার পরিমাণ হচ্ছে 16। এই 16-এর ভিতরে 12, এই যে 12, এই 12 আপনার কাছ থেকে আগেই ছিল, তাহলে আপনি নতুন করে মিশিয়েছেন কতটুকু? নতুন করে মিশিয়েছেন 16 বিয়োগ 12, তার মানে কত 4 গ্রাম আপনি নতুন করে মিশিয়েছেন। বুঝতে কি কোনো প্রবলেম আছে? বুঝতে কি কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, এখন যদি বুঝতে যদি প্রবলেম না থাকে, এখন এটা শর্টকাট যেইটা আছে সেই শর্টকাটটা যদি আপনারা শিখতে যান তাহলে এখানে একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে আমাদের বলছে কি, আচ্ছা শর্টকাটটা আমরা একটু পরে দেখাই, পরের ম্যাথটাতে আসি আমরা করতে পারি কিনা। বলছে 42 গ্রাম ওজনের একটি গহনার সোনা এবং তামার অনুপাত 4:3, এতে আর কত সোনা মেশালে তামার অনুপাত 5:3 হবে? তাহলে প্রথমে আমি সোনা এবং তামাটাকে বের করে নেই, সোনা তামাটাকে আমরা বের করে নেই। তাহলে আমার সোনা কত গ্রাম? সোনা আসবে এই যে দেখেন আমরা যদি করি এইখানে 42 গুণ 7/4, তার মানে কত 24, এটাকে কাটলে 6×7=42, 24 গ্রাম। তাহলে তামা আসবে কত? তামা আসবে 3, মানে 3×6=18 গ্রাম। 18 গ্রাম। তাহলে এখন দেখেন বলছে আর কি পরিমাণ সোনা মেশালে আপনি আর কি পরিমাণ সোনা মেশাবেন। তাহলে সোনার পরিমাণটা ধরেন আপনি এক্স, তামার পরিমাণ যেইটা আছে সেইটাই থাকবে, তাহলে নতুন অনুপাত হবে কত 5:3। বা আমরা যদি ওভাবে করি x/5 সমান x/18 সমান 5/3 বা x সমান 5 × 18/3, এটাকে কাটলে আমরা পাবো কত 6:30। তাহলে নতুন মিশ্রণে সোনার পরিমাণ কত পেলাম? নতুন মিশ্রণে আমরা সোনার পরিমাণ পেলাম 30, আর এক থেকে আপনার কাছে ছিল কত গ্রাম? 24 গ্রাম। তো তার মানে তাহলে আমাদের নতুন করে কতটুকু লাগছে? নতুন মিশ্রণে পেলাম 30, আগে ছিল আপনার কাছে 24, তাহলে কত গ্রাম লাগছে? আমাদের 6 গ্রাম লাগছে। তো এইটা যদি আপনারা প্র্যাকটিস যদি ঠিকভাবে করেন, এটা ঠিকভাবে প্র্যাকটিস করলে আমার কাছে মনে হয় না যে আপনাদের খুব বেশি সময় লাগবে। এটা যদি ঠিকভাবে প্র্যাকটিস করেন তাহলে আমার কাছে মনে হয় না যে খুব বেশি সময় লাগবে। আর আপনারা কি ম্যাথ কি খাতায় তোলেন না শুধু দেখেন? বই আছে, বইতে আচ্ছা, কারো কি বুঝতে প্রবলেম আছে, সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে একটু খাতায় তুলবেন, খাতায় সাথে সাথে করবেন, ম্যাথ তো দেখলে হবে না, খাতায় সাথে সাথে একটু দেখতে হবে। এই যে দেখেন এই 62 নাম্বার সেম ম্যাথ, একদম সেম ম্যাথ, আমার মনে হয় যে আপনারা পারবেন, একদম সেম ম্যাথ। একদম সেম ম্যাথ। 63 নাম্বারও একদম সেম ম্যাথ, 60 নাম্বারও একদম সেম ম্যাথ, 65 নাম্বার সেম ম্যাথ, একই রকমের ম্যাথ এগুলো। এটা আমরা পিডিএফ, ওনাদের তো বই যাবে, শিট যাবে, এটা দিয়ে দেব, অথবা পিডিএফটা দিয়ে দেবো আমি গ্রুপে। এরপরে আসেন আমরা একটু বয়সের অঙ্ক করি, স্বামী স্ত্রীর বয়সের অঙ্ক। বলছে শাহিন ও তার স্ত্রীর বয়সের অনুপাত 7:4। শাহিনের বয়স 35 হলে তার স্ত্রীর বয়স কত? সেম আমরা একদম শুরুতে শিখিয়েছিলাম প্রথম ক্লাসে 7:4। তাহলে শাহিনের বয়স কত?
35। তাহলে তার স্ত্রীর বয়স কিভাবে বের করবে একটু বলেন, যারা প্রথম ক্লাসগুলো করেছেন তারা একটু বলেন কিভাবে বের করবে। স্যার এখানে আমি বলি 7-এর সাথে যদি 35 কে আমরা যাই তাহলে 5 দিয়ে যায়, তাহলে 5 সাথে 35 হচ্ছে, 5 গুণ হচ্ছে, ভাগ হচ্ছে। আমি যদি আবার ওই 5টা 4-এর সাথে আবার গুণ করি, যে 4 5 20, তাহলে 20 হয়ে যাচ্ছে। গুড, তার মানে আমি বুঝাতে পেরেছি। তার মানে এখানে সহজ আমাদের হিসাব, খেয়াল মানে রাখতে হবে যে 7 থেকে 35, তাহলে আমরা সমানুপাতের কথা বলছিলাম। তার মানে কি অনুপাতকে আমরা একই সংখ্যা বা একই অঙ্ক দ্বারা আমরা গুণ করতে পারবো বা ভাগ করতে পারবো। তাহলে 7 থেকে 35-এ যেতে আমার এটাকে গুণ করা লাগছে 5 দিয়ে। তাহলে এই ডান পাশের যেইটা আছে সেইটাকেও আমরা একই সংখ্যা দ্বারা গুণ করব, অর্থাৎ 5 দ্বারা গুণ করব। তাহলে হয়ে যাবে কত? হয়ে যাবে 20 বছর। মনে হয় না কারো কোনো বুঝতে সমস্যা আছে? তারপরে বলবেন, চুপ করে থাকবেন।